প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। অর্থনীতি ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইসরাত হক তানিয়া, প্রভাষক অর্থনীতি, কাজী জহুরুল হক কলেজ। তো গত ক্লাসে তোমাদেরকে মুদ্রাস্ফীতি সম্পর্কে পড়িয়েছিলাম। আজ তোমাদেরকে মুদ্রাস্ফীতির প্রকারভেদ পড়াবো। তো তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা বোর্ডের লেখাগুলো একটু জানাও, তারপরে আমি মূল আলোচনা শুরু করব। তো মুদ্রাস্ফীতির প্রকারভেদ যখন আমরা শিখব, তখন কয়েকটা বিষয়ের উপরে ভিত্তি করে মুদ্রাস্ফীতির প্রকারভেদ হয়ে থাকে। তো সেই বিষয়গুলো আগে আমরা জেনে নিই যে কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগ করা যায়। আর আরেকটা কথা বলে রাখি যে মুদ্রাস্ফীতির যে প্রকারভেদগুলো, এইগুলো কিন্তু কোনো না কোনোভাবে মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির অনেক কারণের সাথে এই যে আমরা প্রকারভেদগুলো পড়ব, এই প্রকারভেদ প্রকারান্তরে কিন্তু মুদ্রাস্ফীতির কারণ। তো দেখো, আমরা এখন কোন বিষয়গুলোর উপরে ভিত্তি করে মুদ্রাস্ফীতির প্রকারভেদ করা হয়ে থাকে সেগুলো আগে জেনে নিই। প্রথমত কারণ ও প্রক্রিয়া ভিত্তিক। এরপরে প্রথমত কারণ ও প্রক্রিয়া ভিত্তিক, এরপরে সময় ভিত্তিক, আওতা ভিত্তিক, নিয়োগ ভিত্তিক, নিয়ন্ত্রণ ভিত্তিক, প্রত্যাশা ভিত্তিক, এবং গতিভিত্তিক। তাহলে কয়টি বিষয়ের উপরে ভিত্তি করে মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ করা যায়? 7টি বিষয়ের উপরে ভিত্তি করে মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ করা যায়। তো সেই 7টি বিষয় হচ্ছে কারণ ও প্রক্রিয়া ভিত্তিক, সময় ভিত্তিক, আওতা ভিত্তিক, নিয়োগ ভিত্তিক, নিয়ন্ত্রণ ভিত্তিক, প্রত্যাশা ভিত্তিক এবং গতিভিত্তিক। তো দেখো, এই যে কারণ ও প্রক্রিয়া ভিত্তিক, এই কারণ ও প্রক্রিয়ার উপরে ভিত্তি করে আবার মুদ্রাস্ফীতিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো সেই যে কারণ ও প্রক্রিয়ার ভিত্তিতে মুদ্রাস্ফীতিকে কি কি ভাগে ভাগ করা যায় আমরা সেগুলো একটু দেখে নিই। প্রসারিত ঋণের প্রভাবজনিত চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয়
দেখো, আমরা প্রথম শিখেছি যে 7টি বিষয়ের উপরে ভিত্তি করে মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগ করা যায়। তো প্রথম হচ্ছে কারণ ও প্রক্রিয়া ভিত্তিক আমরা শিখেছি। তো এই কারণ ও প্রক্রিয়ার উপরে ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে আবার এই 5টি ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো হচ্ছে অতি মুদ্রাস্ফীতি, ঘাটতি প্ররোচিত মুদ্রাস্ফীতি, প্রসারিত ঋণের প্রভাবজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো প্রথমে আমরা অতি মুদ্রাস্ফীতি সম্পর্কে জানবো যে অতি মুদ্রাস্ফীতি কি বা কি কারণে অতি মুদ্রাস্ফীতি ঘটে। যদি সরকার তার প্রয়োজন মেটানোর জন্য বা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অতিরিক্ত নোট ছাপায়, অর্থাৎ অতিরিক্ত অর্থ ছাপায়, তাহলে অর্থের পরিমাণ বেড়ে যায়, ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় সেই মুদ্রাস্ফীতিকে অতি মুদ্রাস্ফীতি বলে। এরপরে ঘাটতি প্ররোচিত মুদ্রাস্ফীতি। ঘাটতি কাকে বলে? যে সরকারের বাজেটে যদি আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায়, তো এই সরকার তার আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ সাধারণত বেশি কি জন্য করে? বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য। তো এই উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য যদি সরকার আয়ের চেয়ে ব্যয় বেশি করতে হয়, তাহলেই তো বাজেটে ঘাটতি হয়ে যায়, তাই না? তো এই ঘাটতি বাজেট যদি সরকার অনুসরণ করে, ঘাটতি বাজেট পদ্ধতি, তাহলে সরকার বিভিন্নভাবে অর্থ সংস্থান করে থাকে। সেক্ষেত্রে সরকারের আয়ের চেয়ে যেহেতু ব্যয় বেশি, সেই ব্যয় মেটানোর জন্য বিভিন্ন উৎস থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে, ফলে দেশের অভ্যন্তরে কি হয়? অর্থের পরিমাণ বেড়ে যায়। তো এই অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে ঘাটতি প্ররোচিত মুদ্রাস্ফীতি বলে। এরপরে আছে দেখো প্রসারিত ঋণের প্রভাবজনিত মুদ্রাস্ফীতি। বাণিজ্যিক ব্যাংকগুলো যদি সহজ শর্তে বা সহজে ঋণ প্রদান করে, তাহলে কিন্তু জনগণ ঋণ গ্রহণে বেশি উদ্বুদ্ধ হয়, তাই না? যেমন যদি ঋণের সুদের হার কমিয়ে দেয় বা যদি ঋণের মেয়াদ বাড়িয়ে দেয়, যে বেশি সময় ধরে ঋণ পরিশোধ করা যাবে বা ঋণের সুদ পরিশোধ করা যাবে, এই ধরনের সুযোগ সুবিধা যদি বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে, তাহলে কিন্তু জনগণ বেশি পরিমাণে ঋণ নিবে। তো এই বেশি পরিমাণে যদি জনগণ ঋণ নেয়, তাহলে জনগণের হাতে অর্থের পরিমাণ বা অর্থনীতিতে বা সমাজে অর্থের পরিমাণ বেড়ে যাবে, ফলে কি হবে? ফলে মুদ্রাস্ফীতি দেখা দেবে। তো এই প্রক্রিয়ার ফলে যে মুদ্রাস্ফীতি হবে, সেই ধরনের মুদ্রাস্ফীতিকে প্রসারিত ঋণের প্রভাবজনিত মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যদি ঋণের প্রসার ঘটায়, তাহলে জনগণের হাতে অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিবে, সেই ধরনের মুদ্রাস্ফীতিকে প্রসারিত ঋণের প্রভাবজনিত মুদ্রাস্ফীতি বলে। এরপরে দেখো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। পূর্ণ নিয়োগ অবস্থায়, অর্থাৎ পূর্ণ নিয়োগ বিরাজ করছে অর্থনীতিতে, তার পাশাপাশি সম্পদের পরিপূর্ণ ব্যবহার হচ্ছে এবং উৎপাদন কৌশল বা উৎপাদন দক্ষতার পরিপূর্ণ ব্যবহার হচ্ছে, এই অবস্থায় যদি জনগণের চাহিদা বেড়ে যায়, অর্থাৎ সামগ্রিক চাহিদা বেড়ে যায়, তো জনগণের চাহিদা কখন বাড়ে? তাদের হাতে অর্থের পরিমাণ বাড়লেই তো চাহিদা বাড়ে, তাই না? তো এই যে পূর্ণ নিয়োগ অবস্থা, দেশের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার, দক্ষতার পূর্ণ ব্যবহার হচ্ছে, উৎপাদন দক্ষতার পূর্ণ ব্যবহার হয়ে গেছে, এরপরে কিন্তু আর উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। তো সেই অবস্থায় যদি কোনো কারণে জনগণের হাতে অর্থের পরিমাণ বেড়ে যায়, তাহলে তাদের সামগ্রিক চাহিদা বেড়ে যায়। তো এই সামগ্রিক চাহিদা বেড়ে যাওয়ার কারণে চাহিদার চেয়ে উৎপাদন যেহেতু বাড়ছে না, ফলে চাহিদার চেয়ে অবস্থায় কি যোগান কমে যাবে, ফলে কি হবে? দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাবে। এই অবস্থাকে, অর্থাৎ এই যে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়ে গেছে, এই অবস্থাকে বলা হয় হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ পূর্ণ নিয়োগ অবস্থা, আমরা সংজ্ঞা করে যদি বলতে চাই, তাহলে কিভাবে বলতে পারি? যে পূর্ণ নিয়োগ অবস্থার পরে যদি জনগণের সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়, তাহলে সেই মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তো এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে আমরা একটু চিত্রের সাহায্যেও বুঝতে চেষ্টা করি। তো দেখো, আমরা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করব। আমি কি বলেছি? যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিবেচনা করার সময় আমরা কি বিবেচনা করবো? যে পূর্ণ নিয়োগ অবস্থার পরে। তো যেহেতু পূর্ণ নিয়োগ অবস্থার পরে বা উৎপাদন কৌশল বা সম্পদের পরিপূর্ণ ব্যবহার হয়ে গেছে,
তারপরে কিন্তু আর উৎপাদন বাড়বে না, ফলে সামগ্রিক যোগানও বাড়ানো সম্ভব হবে না। ফলে সামগ্রিক যোগান রেখা কি হবে? লম্ব অক্ষের সমান্তরাল হবে। তো লম্ব অক্ষের সমান্তরাল সামগ্রিক যোগান রেখা। তো প্রথম অবস্থায় সামগ্রিক চাহিদা রেখা আমরা এডি অন ধরি। তো এটাকে তোমরা এডি না লিখে ডিও লিখতে পারো, আবার এটাকে এস না লিখে এসও লিখতে পারো। তো এস দিয়ে সাপ্লাই, এস দিয়ে এগ্রিগেট সাপ্লাই, অর্থাৎ এস দিয়ে শুধু যোগান এবং এস দিয়ে সামগ্রিক যোগান বোঝায়। আবার ডি দিয়ে ডিমান্ড, এডি দিয়ে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা। তো তোমরা চাহিদা বা সামগ্রিক চাহিদা যে কোনোটা লিখতে পারো। তো আমরা মনে করি যে প্রথম অবস্থায় সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে। তো সে অবস্থায় আমরা দাম পেয়েছি ওপি অন। সামগ্রিক চাহিদা এবার আমাদের কি হবে? বেড়ে যাবে। ধরি পুনর্নিয়োগ অবস্থার পরে আমাদের সামগ্রিক চাহিদা বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণে এডি ওয়ান থেকে এডি টু হলো, সেটা সামগ্রিক যোগান রেখাকে বি বিন্দুতে ছেদ করলো। তো এই ছেদ করার ফলে আমরা দাম কতটুকু পাবো? ওপি টু। এই যে ওপি ওয়ান থেকে ওপি টু তে দাম বেড়ে গেল, কি জন্য বেড়ে গেল? চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে। প্রাথমিক চাহিদা রেখা ছিল এডি ওয়ান, পরিবর্তিত চাহিদা রেখা এডি টু। তো চাহিদা রেখা বৃদ্ধি পেয়েছে, ফলে চাহিদা রেখা কোথায়? উপরে স্থানান্তরিত হয়েছে। তো চাহিদা বৃদ্ধির কারণে এই যে দাম বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো আশা করি তোমরা বিষয়টি চিত্রের মাধ্যমেও বুঝতে পেরেছো। এবার আমরা পড়ব ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হচ্ছে কি? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি। দেখো, উৎপাদনকারী উৎপাদন খরচ, উৎপাদন খরচ আর ব্যয় কি একই বিষয়। তো উৎপাদন খরচ যদি কোনো কারণে বেড়ে যায়, যে কোনো কারণে কিন্তু উৎপাদন খরচ বাড়তেই পারে। তো উৎপাদন খরচ যদি বেড়ে যায়, সেই উৎপাদন খরচ বৃদ্ধির কারণে উৎপাদনকারী কিন্তু উৎপাদন কম করবে, কারণ তার যতটুকু সামর্থ্য থাকে ব্যয় বৃদ্ধির কারণে সে সম্পূর্ণটুকু আগে থেকেই তার খরচ হয়ে যায়, অতিরিক্তটুকু উৎপাদন করার সামর্থ্য আর তার থাকে না। তো এই জন্য কিন্তু পূর্বের চেয়ে যদি কোনো কারণে উৎপাদনকারীর ব্যয় বেড়ে যায়, যেমন ধরো ব্যয় কি জন্য বাড়তে পারে? শ্রমিকের মজুরি বাড়তে পারে, কাঁচামালের দাম বাড়তে পারে, উপকরণ, যে কোনো উপকরণ, ভূমি শ্রম মূলধন সংগঠন, যে কোনোটার জন্য ব্যয় বাড়তে পারে। তো এই যে উৎপাদনকারীর ব্যয় বৃদ্ধি, এই ব্যয় বৃদ্ধি যদি পেয়ে যায়, তাহলে কিন্তু উৎপাদনকারী পূর্বের তুলনায় কম পরিমাণে উৎপাদন করবে বা কম পরিমাণে উৎপাদন করতে সমর্থ হবে, কারণ সে চাইলেই বেশি পরিমাণে উৎপাদন করতে পারবে না। ফলে কি হচ্ছে? সে তার উৎপাদন যেহেতু কমে যাচ্ছে, ফলে যোগানও কিন্তু কমে যায়। এই যে যোগান হ্রাস, এই যোগান হ্রাস পাচ্ছে, কিন্তু জনগণের হাতে অর্থের পরিমাণ আগের মতোই আছে। কিন্তু জনগণের কাছে যে পরিমাণ অর্থ আছে, সেই পরিমাণ অর্থ দিয়ে সে যে পরিমাণ উৎপাদিত দ্রব্য সামগ্রী কিনতে পারবে, সেই পরিমাণ উৎপাদিত দ্রব্য সামগ্রী কিন্তু উৎপাদিত হচ্ছে না। তো ফলে কি হবে? দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে কি মুদ্রাস্ফীতি? যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে গেলে সে সেই খরচটা আবার কি করবে? ধরো উৎপাদনকারী আরো বেশি পরিমাণে দ্রব্য উৎপাদন করলো, কিন্তু তার খরচ তো বেড়ে গেছে, সেই খরচটা সে কোথা থেকে তুলে নেবে? দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে কিন্তু সে তার খরচটা তুলে নেবে বা খরচটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। ফলে কি হবে? দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়ে যাবে, যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। আবার দেখো, উৎপাদনকারীর যদি ইচ্ছা হয় যে আমি মুনাফার পরিমাণ বাড়াবো, অর্থাৎ যদি সে মুনাফার লোভ তার মনে চলে আসে যে আমার মুনাফা বাড়াতে হবে, তাহলে সে কি করবে? তাহলে কিন্তু সেই মুনাফা বাড়ানোর পদ্ধতি একটাই, যে দ্রব্যের দাম বাড়িয়ে সেখান থেকে সে অতিরিক্ত মুনাফা লাভ করতে পারবে। তো দ্রব্যের দাম বেড়ে গেলে কি হয়? মুদ্রাস্ফীতি হয়। তো আমরা যদি সংজ্ঞাকারে বলতে চাই যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি কি, তাহলে আমাদের কি বলতে হবে? যে উৎপাদনকারী তার উৎপাদন খরচ বেড়ে গেলে দ্রব্যের মূল্য বৃদ্ধি করার ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তো আমরা এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতিও কিন্তু একটু চিত্রের সাহায্যে বুঝতে পারি।
এক্ষেত্রে আমরা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম বিবেচনা করলাম। তো দেখো এটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা বা চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা। তো সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখাকে এ বিন্দুতে ছেদ করলো, ফলে দাম নির্ধারিত হলো OP1 আমরা ধরে নিই। তো দেখো উৎপাদনকারী উৎপাদন খরচ বেড়ে গেছে, ফলে তার কাছে যে পরিমাণ অর্থ আছে সেই অর্থ দিয়ে সে বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে না। আগে যদি 10টা দ্রব্য উৎপাদন করতে পারতো, এখন সেই অর্থ দিয়ে যেহেতু উৎপাদন খরচ বেড়ে গেছে, শ্রমিকদের মজুরি বেশি দিতে হবে, তারপরে কাঁচামালের মূল্য বেড়ে গেছে, সেই পূর্বের পরিমাণ অর্থ দিয়ে কম পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে, ফলে যোগান কি হবে? যোগান কমে যাবে। যোগান কমে গেলে যোগান কোন দিকে স্থানান্তরিত হয়? যোগান রেখা বাম দিকে। তো যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হলে আমরা নতুন যোগান রেখা পাবো AS1। তো এই AS1 যোগান রেখা AD রেখাকে B বিন্দুতে ছেদ করলো। তো এই B বিন্দুতে ছেদ করার ফলে আমরা নতুন দাম পেলাম কত? OP2। আগে দাম ছিল OP1, এখন দাম হলো OP2। P1 P2 পরিমাণ দাম বেড়ে গেছে। এই P1 P2 পরিমাণ দাম বৃদ্ধি হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি কিভাবে চিত্রে ব্যাখ্যা করতে হবে বা এই দুইটা বিষয়ের পার্থক্য কতটুকু। তো এবার আমরা কারণ ও প্রক্রিয়া ভিত্তিতে মুদ্রাস্ফীতির প্রকারভেদগুলো পড়লাম। এবার আমরা সময় ভিত্তিতে মুদ্রাস্ফীতির প্রকারভেদ করব। সময় ভিত্তিক যে মুদ্রাস্ফীতির প্রকারভেদ আছে সেটা করব। তো সময় ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ হচ্ছে শান্তিকালীন, যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী। শান্তিকালীন মুদ্রাস্ফীতি, যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি এবং যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। তো দেখো শান্তিকালীন মুদ্রাস্ফীতি হচ্ছে দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, কিন্তু তারপরেও কোনো না কোনো কারণে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে বা জনগণের হাতে অর্থের পরিমাণ বেড়ে গেছে, ফলে যদি মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, অর্থাৎ দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে তারপরেও যদি মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, তাহলে সেই মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি। এরপরে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। দেখো যুদ্ধের ব্যয় মেটানোর জন্য, যদি কোনো দেশে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে যুদ্ধের কিন্তু একটা ব্যয় আছে। এই যুদ্ধের ব্যয় মেটানোর জন্য যুদ্ধের সময় কি হয়? জনগণ কাজ করতে পারে না, তারপরে যুদ্ধের মোকাবেলা করার জন্য বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হয়। তো এইগুলো মেটানোর জন্য কিন্তু অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। তো সেই অতিরিক্ত অর্থ কে খরচ করে? সরকার কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ করে নেয়। তো এই জন্য এই যুদ্ধের সময় কিন্তু উৎপাদন বাড়ে না, অথচ অর্থের পরিমাণ বেড়ে যায় অর্থনীতিতে। ফলে এই যুদ্ধের সময় যুদ্ধের ব্যয় মেটানোর জন্য যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি বলে। এরপরে আছে যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। তো যুদ্ধে স্বাভাবিকভাবেই কোনো দেশের অনেক ক্ষতি সাধিত হয়, অবকাঠামোগত ক্ষতি বেশি হয়ে থাকে, অর্থনৈতিক বিভিন্ন ক্ষতি হয়ে থাকে। তো এই অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য বা অবকাঠামোগত উন্নয়ন সাধনের জন্য সরকারকে আবার কিন্তু ব্যয় বৃদ্ধি করতে হয়। তো এই ব্যয় বৃদ্ধি করার জন্য হয়তো বা সরকার ঘাটতি বাজেট অবলম্বন করবে বা অন্য দেশ থেকে সাহায্য আনবে বা নতুন অর্থ ছাপাবে, যে কোনো প্রক্রিয়ায় কিন্তু সরকার এটা করতে পারে। তো এটা করার ফলে অর্থনীতি পুনর্গঠন করার জন্য কিন্তু অতিরিক্ত অর্থ এসে যায় অর্থনীতিতে, অর্থাৎ অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। তো অর্থনীতিতে যদি এই অতিরিক্ত অর্থ এসে যায় কিন্তু সেই হিসাবে দ্রব্য সামগ্রীর উৎপাদন না বাড়ে, তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দিবে। ফলে এই যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের জন্য অতিরিক্ত অর্থ অর্থনীতিতে আসার ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় বা যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি বলে। তো সময় ভিত্তিক হয়ে গেল। এবার আমরা শিখবো হচ্ছে আওতা ভিত্তিক। আওতা ভিত্তিক মুদ্রাস্ফীতি হচ্ছে দুই প্রকার, হচ্ছে জাতীয় মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। হচ্ছে জাতীয়, হচ্ছে
হচ্ছে মুদ্রাস্ফীতি যদি দেশের অভ্যন্তরে তার প্রভাব বিস্তার করে তাহলে সেই মুদ্রাস্ফীতি হচ্ছে জাতীয় মুদ্রাস্ফীতি। আর আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব যদি দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়ে পড়ে তাহলে সেই ধরনের মুদ্রাস্ফীতিকে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি বলে। তোমরা জানো যে ওপেক হচ্ছে কি, অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কর্পোরেশন। তো এই ওপেক যদি পেট্রোলিয়ামের মূল্য বা তেলের মূল্য বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সারা বিশ্বের উপরই তার প্রভাব পড়বে, সারা পৃথিবীতেই কিন্তু তেলের মূল্য বা পেট্রোলিয়ামের মূল্য বেড়ে যাবে। তাহলে এই যে মূল্য বৃদ্ধিটা বা মুদ্রাস্ফীতিটা, এটা হচ্ছে মুদ্রাস্ফীতির আন্তর্জাতিক প্রভাব, অর্থাৎ এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। তোমরা কি শিখলাম? যে মুদ্রাস্ফীতি যদি দেশের অভ্যন্তরে বিরাজমান হয় তাহলে সেটা হচ্ছে জাতীয় মুদ্রাস্ফীতি, আর মুদ্রাস্ফীতির প্রভাব যদি দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়ে পড়ে তাহলে সেই ধরনের মুদ্রাস্ফীতি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। এবার আমরা এর পরেরটা আমরা নিয়ন্ত্রণ ভিত্তিক শিখেছি, আরেকটা নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি। তো এই নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি হচ্ছে দুই প্রকার, অবাধ মুদ্রাস্ফীতি আর অবদমিত মুদ্রাস্ফীতি। তো অবাধ মুদ্রাস্ফীতি হচ্ছে যে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে না, অর্থাৎ অবাধে মুদ্রাস্ফীতি চলতে থাকে, সেই ধরনের মুদ্রাস্ফীতিকে অবাধ মুদ্রাস্ফীতি বলে। আর অবদমিত মুদ্রাস্ফীতি হচ্ছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে, যেমন ঋণ নিয়ন্ত্রণ করে, ঋণের রেশনিং করতে পারে বা দ্রব্য সামগ্রী বিদেশ থেকে নিয়ে আসতে পারে। এই ধরনের বিভিন্ন পদক্ষেপ যদি সরকার গ্রহণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সেই ধরনের মুদ্রাস্ফীতিকে অবদমিত মুদ্রাস্ফীতি বলে। এটা হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ। এবার আমরা নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ শিখব। তো হচ্ছে নিয়োগ ভিত্তিক শিখেছিলাম। নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি বাট দুই প্রকার, এক হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি আর বাধাজনিত মুদ্রাস্ফীতি। তো প্রকৃত মুদ্রাস্ফীতি মূলত পূর্ণ নিয়োগের পরে গিয়ে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলে। দেখো, পূর্ণ নিয়োগের আগে যদি মুদ্রাস্ফীতি দেখায়, আমরা মুদ্রাস্ফীতিতে কি শিখেছি যে জনগণের হাতে অর্থের পরিমাণ বেড়ে যায় কিন্তু সেই অনুযায়ী দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়ে না। তো পূর্ণ নিয়োগের আগে যদি মুদ্রাস্ফীতি হয় সেক্ষেত্রে একটা ভরসা থাকে যে না, পূর্ণ নিয়োগ এখনো হয়নি, যদি পূর্ণ নিয়োগ দেওয়া যায় দ্রব্য সামগ্রীর উৎপাদনও বাড়ানো যাবে, তাহলে এটাকে প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি বলা যায় না। কারণ নিয়োগ সঠিকভাবে হলে সম্পদের বা সেটা প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, যে কোনো সম্পদের যদি পরিপূর্ণভাবে নিয়োগ সাধন করা যায় বা নিয়োগ দেওয়া যায় তাহলে হয়তো উৎপাদন বাড়বে। জনগণের হাতে অর্থের পরিমাণ বেড়ে গেছে, তাতে কি হয়েছে, সাথে সাথে আমরা উৎপাদনও বাড়াবো, ফলে সাময়িকভাবে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, এটা আবার ঠিক হয়ে যাবে, উৎপাদন বাড়বে, বাড়ানো যাবে যদি পূর্ণ নিয়োগের আগে মুদ্রাস্ফীতি হয়ে থাকে। তাহলে এটাকে প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি বলা যায় না। প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি বলা যায় যে পূর্ণ নিয়োগের পরে যদি অর্জিত হয়, কারণ পূর্ণ নিয়োগ অর্জিত হওয়ার পরে আর কিন্তু দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। এক্ষেত্রে জনগণের হাতে অর্থের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে দ্রব্য সামগ্রীর দাম অটোমেটিক বেড়ে যাবে, কারণ দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে পূর্ণ নিয়োগ অর্জনের পরে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকেই প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয়। আর বাধাজনিত মুদ্রাস্ফীতি, দেখো কখন এরকম হতে পারে যে উপকরণের দাম হঠাৎ করে কোনো কারণে একটু বেড়ে গেল, ধরো কাঁচামাল, কোনো দ্রব্য উৎপাদন করতে বা সামগ্রিকভাবে কয়েকটা দ্রব্য উৎপাদন করতে যে কাঁচামালের প্রয়োজন হয় সেটার দাম হঠাৎ করে কোনো কারণে বেড়ে গেছে। তো বেড়ে যেতে পারে কি কারণে, ধরো হরতাল হলো বা ধর্মঘট হলো, তো এই জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় কিন্তু কাঁচামাল পৌঁছাতে পারবে না। এই যে পরিবহনজনিত সমস্যা, এটা কিন্তু সাময়িক, এটা কিন্তু স্থায়ী না। তারপরে দেখো যে কৌশলগত, ধরো একজন টেকনিক্যাল পার্সন নেই বা পাওয়া যাচ্ছে না, এমন নয় যে তাকে পাওয়াই যাবে না, এই জন্য কৌশলগত একটু সমস্যা হতে পারে।
তো এই যে প্রযুক্তিগত একটু সমস্যা বা এই যে পরিবহনজনিত একটু সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু সাময়িক। এই সাময়িক সমস্যার জন্য কিছুদিনের জন্য হয়তো মুদ্রাস্ফীতি হতে পারে, সেটা আবার ঠিক হয়ে যাবে কিছুদিন পরে হয়তো। তো এটাকে বলে হচ্ছে, এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলে বাধাজনিত মুদ্রাস্ফীতি, যেটা পুনর্নিয়োগের আগে ঘটে। তো পুনর্নিয়োগের আগে, তো পুনর্নিয়োগ অর্জন করার আগে এই যে পরিবহন সমস্যা, কৌশলগত সমস্যা বা কাঁচামালের হঠাৎ মূল্য বৃদ্ধিজনিত সমস্যা, এই কারণগুলোর জন্য যে মুদ্রাস্ফীতি দেখা দেয় সেটা হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি, যেটা পুনর্নিয়োগের আগে হয়। তো এইগুলো আমাদের নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি। এবার আমরা প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি সম্পর্কে পড়ব। তো প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতিও দুই প্রকার, প্রত্যাশিত হচ্ছে অপ্রত্যাশিত। তো প্রত্যাশিত হচ্ছে যে মুদ্রাস্ফীতি সম্পর্কে জনগণ আগেই ধারণা করে ফেলে যে না, মুদ্রাস্ফীতি হতে পারে, দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেতে পারে, সে ধরনের মুদ্রাস্ফীতি হলো প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। আর এই যে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি হচ্ছে যে জনগণ যেটা ধারণা করতে পারে না যে দ্রব্য সামগ্রীর মূল্য বাড়তে পারে, এরকম কোনো ধারণা পূর্বে থেকে থাকে না, সেই মুদ্রাস্ফীতি হচ্ছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। যেমন দেখো, এই যে করোনা হয়েছে, আমরা হচ্ছে আগে থেকেই সবাই ভেবেছিল যে দ্রব্য সামগ্রীর মূল্য হয়তো বা একটু বৃদ্ধি পেতে পারে, এবং পেয়েছেও। কিছু কিছু দ্রব্য না, ম্যাক্সিমাম দ্রব্যের মূল্যই কিন্তু অল্প স্বল্প পরিমাণে বেড়েছে। তো এটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি? প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। আর দেখো, গত বছর পেঁয়াজের দাম কি অনেক বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছিল, জনগণ ভেবেছিল যে এত বেশি বাড়বে, জনগণ কিন্তু ভাবেনি, কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম। তো এটা হচ্ছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। এবার আমরা গতিভিত্তিক মুদ্রাস্ফীতি পড়ব। তো গতিভিত্তিক মুদ্রাস্ফীতিকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম দেখো, ক্রিপিং বা হামাগুড়ি। এটার আরেকটা নামও দেওয়া যায় মৃদু মুদ্রাস্ফীতি। তো হামাগুড়ি দেয়, শিশু হামাগুড়ি দেওয়ার পরে কি করে? হাঁটে। তো এটাকে বলে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। এটা আরেকটা নামও বলা যায় ওয়াকিং। হাঁটার পরে কি করে? কি করতে শেখে? দৌড়ায়। এজন্য এর পরেরটা হচ্ছে ধাবমান। ধাবমান মুদ্রাস্ফীতি, এটাকে রানিংও বলা যায়। তো দৌড়ানোর পরে কি লাফ দেওয়া শিখে, তাই না? তো এই জন্য উলম্ফন মুদ্রাস্ফীতি, এবং এটাকে গ্যালোপিংও বলে। গ্যালোপিং মুদ্রাস্ফীতিও বলা হয়। তো দেখো, ক্রিপিং বা হামাগুড়ি বা মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রাস্ফীতি যদি অল্প অল্প করে বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রব্য সামগ্রীর মূল্য যদি অল্প পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে সেটাকে মৃদু মুদ্রাস্ফীতি বা ক্রিপিং বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি বলা হয়। পদসঞ্চারী বা ওয়াকিং মুদ্রাস্ফীতি হচ্ছে যদি মৃদুর চেয়ে একটু বেশি হারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলে পদসঞ্চারী বা ওয়াকিং মুদ্রাস্ফীতি। ক্রিপিং বা এই যে মৃদু মুদ্রাস্ফীতি, এটা কিন্তু অর্থনীতিতে সুফল বয়ে আনে, অর্থাৎ অল্প পরিমাণে মুদ্রাস্ফীতি হলে সেটা ক্ষতির কারণ না হয়ে বরং অর্থনীতিতে আরো ভালো প্রভাব ফেলে। কারণ অল্প পরিমাণে দাম বৃদ্ধি পেলে উৎপাদনকারীদের অল্প লাভ হবে। তো সেই অল্প লাভ দেখে তারা আরো বেশি লাভ করতে চাইবে, ফলে আরো বেশি নিয়োগ দিবে শ্রমিকদের, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে। এভাবে করে মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতিতে ভালো প্রভাব ফেলবে। এরপরে পদসঞ্চারী বা ওয়াকিং হচ্ছে মৃদুর চেয়ে একটু বেশি, তবে এটা অর্থনীতিতে অত বেশি খারাপ প্রভাব ফেলে না। এরপরে ধাবমান, অর্থাৎ ওয়াকিং এর চেয়ে একটু বেশি গতিতে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়, এটা অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলে। আবার যে উলম্ফন, সেটা হচ্ছে ধাবমানের চেয়েও বেশি গতিতে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়, এটাও অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলে। তো আমরা এই 4টা মুদ্রাস্ফীতিকে একটি চিত্রের সাহায্যে বুঝে নেই, তাহলে বুঝতে পারবো যে কত পরিমাণে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাবে এই ক্রিপিং
ধাবমান, পদসঞ্চারী এবং উল্লম্ফনী। তোমরা প্রত্যেকটা চিত্রেরই ভূমি অক্ষে দাম এবং লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ বিবেচনা করব। এটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা। তো এটা হচ্ছে প্রথম চাহিদা রেখা, দাম স্তর আমাদের এটা হচ্ছে P1, এটা P2। তো দাম স্তর বেড়েছে কতটুকু? এই যে এইটুকু পরিমাণে দাম স্তর আমাদের বেড়েছে। এটা হচ্ছে কি ডেল P, অর্থাৎ P এর পরিবর্তনের পরিমাণ কতটুকু? P1 P2 পরিমাণ। এবার আমরা এটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এইটুকু বাড়তে পারে। এবার আমরা পদসঞ্চারী দেখব। এটা হচ্ছে P1 P2, তাহলে আমাদের এই ডেল P2 কতটুকু? ডেল P কিন্তু আগের P1 P2 এর চেয়ে দেখো এখানে ডেল P কিন্তু এই P1 P2 বেশি আছে। তো এটা হচ্ছে কি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। তো পদসঞ্চারী মুদ্রাস্ফীতি 7% থেকে 10% যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার হয়, তাহলে আমরা কি ধরে নিতে পারি যে এটা হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। এরপরে আমরা ধাবমান মুদ্রাস্ফীতি দেখব। অর্থাৎ 100 থেকে 200, 250 এরকম যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার হয়, তাহলে সেটাকে আমরা উল্লম্ফন ধরে নিতে পারি। তো উল্লম্ফনের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে S, এটা AD এবং এটা AD অন যদি হয়, তাহলে এই যে P1 P2 এইটুকু হচ্ছে ডেল P। তাহলে এই P1 P2 কি এই P1 P2 এর চেয়ে বেশি আছে, অর্থাৎ ধাবমানের চেয়ে উল্লম্ফন মুদ্রাস্ফীতির হার বেশি হয়। তো আশা করি তোমরা মুদ্রাস্ফীতির প্রকারভেদ সম্পর্কে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা আমাকে মেসেঞ্জারে নক করবে। ভালো থাকবে।